সালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশনের বাংলা ক্লাস নিয়ে আবার চলে আসলাম। আর আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা পড়াবো। এবং প্রতি চ্যাপ্টার পড়ানোর আগে আমি একটা কথা যেহেতু বলি যে আমরা শুধু শুদ্ধ উত্তরটা দেখলেই হবে না। শুদ্ধ উত্তরের পাশাপাশি ওই উত্তরটার আশেপাশের তথ্যগুলো আমাদের জানতে হবে। তাহলে কি হয় যে এক্সাক্ট প্রশ্নটা যদি আমি কমন নাও পাই, ওটার কাছাকাছি তথ্য আছে এই ধরনের উত্তর মানে চাচ্ছে এমন প্রশ্ন যদি আসে, সেটা কিন্তু আমরা সহজেই তাহলে উত্তর করতে পারি। আজকে আমরা আমার পথ সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা প্রশ্নগুলোর সমাধান করব। আমার পথ আমরা পড়েছি সবাই, এটা নিয়ে আমাদের ধারণা আছে কাজী নজরুল ইসলামের যেই প্রবন্ধটা। তো আমরা এখন এটার মধ্যে একটু চলে যাই। প্রথমে যেই প্রশ্নটা সেটা দেখতে পাচ্ছি মানে খুবই রিসেন্টলি এটা এসেছিল ডিইউতে 20-21-এ। কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়? এখানে যেটা আমরা দেখছি অপশনটা সেটা হলো ভুল। সরাসরি একটা লাইন আছে যে ভুলের মানে সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে। এরকম একটা লাইন আছে সরাসরি প্রবন্ধের মধ্যে। এবারে আমরা এই প্রবন্ধের আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন দেখব যেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন কোনটা? যে দাসত্ব থেকে প্রাবন্ধিক সম্পূর্ণ মুক্ত। এরকম কিন্তু একটা কথা আছে যে কোন দাসত্ব থেকে প্রাবন্ধিক অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পূর্ণ মুক্ত? সেটা হলো মিথ্যা এবং ভণ্ডামির যেই দাসত্ব সেটা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। লেখকের মতে সবচেয়ে বড় ধর্ম কোনটা? সবচেয়ে বড় ধর্ম হলো লেখকের মতে মানুষ ধর্ম। এই হলো গিয়ে আমাদের একটা তথ্য যখন আমরা জানবো সেটার সঙ্গে তার আশেপাশের কিছু তথ্য আছে বা এই ধরনের তথ্যাবলী যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা খুব সহজেই প্রশ্ন কমন ফেলতে পারবো। আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে? পথ প্রদর্শক সত্য, সরাসরি একটা লাইনই আছে এটা। আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? এটা অনেকেই হয়তোবা ভুল করে অ্যান্সার করে ফেলতে পারো আগুনের ঝাড়ু। কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে প্রবন্ধের মাঝে তিনি এই আগুনের সম্মার্জনা দিয়ে আসলে কি তিনি একদম মানে আক্ষরিক অর্থে ঝাড়ু বুঝিয়েছেন না কি বুঝিয়েছেন? এটা বলতে পারো তুমি অনেকটা এমন যে অগ্নি স্নানের সূচি হোক ধরা এর মতো। যে আগুন দ্বারা তিনি সবকিছুকে পরিশুদ্ধ করার, শুচি করার একটা বিষয়কে তিনি এখানে উল্লেখ করেছেন। তো পরিষ্কার করা এটা হচ্ছে আমার এখানে উত্তর। এবারে আমি উত্তরটা নিয়ে কিছু তথ্য একটু জানি। আমার পথ প্রবন্ধের একটা উদ্ধৃতি হচ্ছে দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তার সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। এখানে সম্মার্জনা মানে কি? ঘষে মেজে পরিষ্কার করা। আর মিথ্যা ভণ্ডামি অন্যায় সবকিছু পরিষ্কার করে নতুন রূপে দেশকে সাজাতে হবে। এটাকেই তিনি বলেছেন আগুনের সম্মার্জনা। ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কোনটা? আচ্ছা, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে নবযুগ এবং ধূমকেতু। আমার পথ প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন? একটু এখানে লেখক নমস্কার জানিয়েছেন কাকে? আমরা দেখি আমার পথ প্রবন্ধে লেখক নমস্কার জানিয়েছেন পরনির্ভরতাকে। আমার পরের প্রশ্নে যদি আমি যাই, ওরকম বিনয়ের চেয়ে অহংকারের ড্যাশ অনেক অনেক ভালো। আমার পথ শীর্ষক রচনার এই বাক্যের শূন্যস্থানে কি বসবে? এটা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে খুব রিসেন্টলি আসা একটা প্রশ্ন। তো এখানে বসবে হচ্ছে পৌরুষ বি। এটা না হলে উত্তর হলো, কিন্তু আমরা এবার একটু আশেপাশের তথ্যগুলো একটু জানি যে কেন হচ্ছে পৌরুষ বসছে। আমার পথ রচনার একটা উদ্ধৃতি আছে যেখান থেকে এটা এসেছে এই লাইনটা। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। মানে আমি যদিও ব্যাখ্যা করাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরেও বলি যে কিছু কিছু সময় মানুষ যখন অতিরিক্ত বিনয়ী হতে যেয়ে সে রীতিমতো সত্যকে অস্বীকার করে ফেলতে চায়, তো কাজী নজরুল ইসলামের মতে ওই রকম বিনয়ের চেয়ে যদি একটা খুবই মানে পৌরুষ অহংকার থাকে, সেই অহংকারটাও বেটার। কারণ সেটা সত্যকে প্রকাশ করছে। যেই বিনয় সত্যকে ঢেকে ফেলে তার চেয়ে যা সত্যকে প্রকাশ করে, সেই প্রকাশ করছে যেটা লেখকের মতে সেটার গুরুত্ব আরো অনেক বেশি। তো এখানে উত্তর হচ্ছে কি? পৌরুষ। ওই রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের জন্য জেলে গিয়েছিলেন? আনন্দময়ীর আগমনে। এখানে আগমনে বানানটা একটু ঠিক করে দিই আমি। দন্তন্য দিয়ে হবে। ঠিক আছে? কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়েছিল? ১৯৭২ সালে। কবি কাজী নজরুল ইসলামের রচনা এখানে কোনটা? কাজী নজরুল ইসলামের রচিত কিছু গল্প গ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, চন্দ্রবিন্দু, শিউলিমালা।
এখন কেন আমি এই বাকি আরো ৩টা বইয়ের নাম বললাম? এখানে আমার উত্তর হচ্ছে চন্দ্রবিন্দু। বি, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? তাহলে তো আমি এটা বললেই পারতাম। আমি কেন রিক্তের বেদন, ব্যথার দান কিংবা শিউলিমালার কথা বললাম? এর কারণ হলো চন্দ্রবিন্দু থেকে যদি প্রশ্ন আসে, তাহলে ব্যথার দান, রিক্তের বেদন কিংবা শিউলিমালাকে ঘিরেও প্রশ্ন আসতে পারে। যে আরো একটা তথ্য আমি এখানে দিয়েছি, যেটা কি? এটা হচ্ছে গল্পগ্রন্থ। প্রশ্নে কিন্তু এসেছিল শুধুই রচনা। তো আমাদের যে শুধু রচনাই আসবে এমন কিন্তু কোনো কথা নাই। এমনও আসতে পারে প্রশ্ন, যেটা সামনেই আরো ১টা ২টা প্রশ্নে দেখবা যে সেখানে হয়তোবা কাজী নজরুল ইসলামেরই ৪টা বইয়ের নাম দেওয়া। কোনোটা হয়তো তার কবিতার বই, কোনোটা হয়তোবা তার গল্পগ্রন্থ, কোনোটা হয়তোবা তার উপন্যাস। মোট কথা ওখান থেকে তোমাকে দেখে নির্ণয় করতে বলছে যে এইটা কোন ধরনের বই বা নিচের কোনটা গল্পগ্রন্থ। এইজন্যে আমরা কোন তথ্যটা জানলাম এই প্রশ্নটা থেকে? তার গল্পগ্রন্থগুলো নিয়ে। ব্যথার দান, রিক্তের বেদন, চন্দ্রবিন্দু, শিউলিমালা। আমাদের এখানে চন্দ্রবিন্দু নিয়ে প্রশ্ন এসেছে। এটা কাজী নজরুল ইসলামের লেখা এবং এটা একটা গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? এখানে আসলে উত্তরটা নাই। এখানে আমরা উত্তর নিষিদ্ধ যে ৫টা গ্রন্থ, সেই ৫টা গ্রন্থ নিয়ে বলি। কাজী নজরুল ইসলামের যে ৫টা গ্রন্থ মূলত নিষিদ্ধ হয়েছিল, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। নিমানিক কোনো কিছু মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক। নিমানিক কি? যেমন একটা কিছুকে মনে রাখার জন্য যখন আমরা সেটাকে হতে পারে কোনো একটা ছন্দে বিভক্ত করলাম, হতে পারে আমি নিজের মতো কিছু একটা উদ্ভট কোনো একটা কথাবার্তা কিছু একটা বানিয়ে নিলাম, বা যেটাই হোক, সেটা হলো আমাকে মনে রাখার জন্য সাহায্য করবে। এখন কাজী নজরুল ইসলামের এই যে নিষিদ্ধকৃত ৫টা গ্রন্থ, এখন তুমি তোমার মতো কিন্তু একটা কিছু কল্পনা করে নিতে পারো। ধরো তুমি কল্পনা করে নিতে পারো এরকম যে বিষের বাঁশি বাজাচ্ছিলা, তারপরে মানে বিষের বাঁশি বাজিয়ে তুমি গান করছিলা, এরপরে সেখানে শিখা জ্বলে উঠলো, এমন কিছু একটা আরকি। আমি আমার মতো কোনো একটা বানিয়ে দিচ্ছি না তোমাকে। মানে শর্টকাট শেখানোর কাজ আমি নিলাম না এটা। এটা তুমি তোমার নিজের মতো। সেটা যেইটাই তুমি শিখো না কেন, যেটাই তোমার মনে হয় যে মনে রাখার জন্য তোমার যদি কোনো টেকনিক তুমি আনতে পারো নিজে বের করে, সেটা তোমার জন্য ভালো হয়, তাহলে ঐরকম নিমানিক তুমি বের করে নিবা। এটা হতে পারে কোনো ছন্দ, হতে পারে যেকোনো কিছু। তোমার কাছে যা মনে হয়, যা দিয়ে তুমি মনে রাখতে পারবা, সেটা দিয়েই তুমি করবে। তো বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, এই ৫টা হচ্ছে নজরুলের নিষিদ্ধকৃত গ্রন্থ। কিন্তু এগুলো ছাড়াও ব্রিটিশ সরকারের কাছে, মানে ব্রিটিশ সরকারের কোপানলে পড়েছিল, বা ব্রিটিশ সরকার অনেক অপছন্দ করেছিল বা নজরুলের উপর ক্ষিপ্ত ছিল আরো কিছু আ গ্রন্থ ছাড়াও আরো কিছু লেখার কারণে। তো সেগুলো নিয়েও হচ্ছে আমরা একটু এখানে লিখেছি। যেমন উল্লেখিত ৫টি গ্রন্থ ছাড়াও অগ্নিবীণা, ফণী, মনসা, সঞ্চিতা, সর্বহারা, রুদ্রমঙ্গল, এগুলোও কি ব্রিটিশ সরকারের কোপানলে পড়েছিল। তবে শেষ পর্যন্ত এগুলো বাজেয়াপ্ত হয়নি। কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল কোনগুলো? বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। কিন্তু আসলে এই অংশটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। প্রশ্ন আসলে মূলত আসবে তার এই নিষিদ্ধকৃত গ্রন্থগুলো নিয়ে। এই ৫টা গ্রন্থের নাম একদম এখনই মুখস্থ করে ফেলো। বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু এবং যুগবাণী। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? এখন এইখানে আমরা কি করতে পারি? এইখানে আমরা যেটা করতে পারি যে ধরো তুমি হয়তোবা জানো না যে আমি অনাহারি কার লেখা। যেমন এমন প্রশ্নও এসেছে একবার এই আমার পথকে ঘিরেই। ওখানে তোমার কাজী নজরুল ইসলামের নানা রচনার পরে লাস্টে একটা দেওয়া মা। মা কার লেখা? মা বইটা হচ্ছে এখন তুমি বলতে পারো যেটা বাংলা অনুবাদ ম্যাক্সিম গোর্কির, ওইটা না। মা বলতে যেহেতু বাংলা ভাষায় বলছে কিছু, ধরলাম আনিসুল হকের মায়ের কথা বলছে এখানে। যে মানে বাংলাদেশের যিনি সাংবাদিক, কথাসাহিত্যিক আনিসুল হক। আনিসুল হকের মা। এখন তুমি ধরলাম জানো না যে আনিসুল হকের মা উপন্যাসটা, তুমি এটা সম্পর্কে কখনো শুনোই নাই। তাহলে তুমি কি করবা? বা তুমি কিভাবে অ্যান্সার করবা? প্রসেস অফ এলিমিনেশন। তুমি তো জানো যে বাকি ৩টা কি। আবার প্রসেস অফ এলিমিনেশন এখানে আসি। প্রসেস অফ এলিমিনেশন এ আমরা কি করি? প্রসেস অফ এলিমিনেশন এ আমরা হচ্ছি যেগুলা শুদ্ধ উত্তর না, ওগুলোকে বাদ দেই। মানে ভুল উত্তরগুলো আমি জানি। আমি ৪টা উত্তরের মধ্যে আমি শুদ্ধ উত্তরটা জানি না। কিন্তু আমি ৩টা ভুল উত্তরকে জানি। তাহলে আমার শুদ্ধ উত্তর জানার দরকার আছে আলাদা করে। ওই ৩টাকে বাদ দিলে অবশিষ্ট যেটা থাকবে ওটাই তো শুদ্ধ উত্তর। তো এইখানে আমি জানি না যে আমি অনাহারী শামসুর রাহমানের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ। কিন্তু আমি জানি যে মরুভাস্কর নজরুলের লেখা, তো এটা উত্তর হবে না। সন্ধ্যা নজরুলের লেখা, প্রলয় উল্লাস নজরুলের লেখা। যথারীতি আমার হাতে একটি মাত্রই অপশন রয়েছে, আমি অনাহারী। তো তখন এটাই হবে আমাদের উত্তর। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? আমি অনাহারী, যেটা কার লেখা? এটা লেখা শামসুর রাহমানের। এই হলো গিয়ে আমাদের প্রসেস অফ এলিমিনেশন, যেটা দিয়ে আমরা, এটা শুধু আসলে এই এমসিকিউ না, যেকোনো ধরনের এমসিকিউ সলভ করার জন্য একটা খুবই ভালো পদ্ধতি।
ভুল উত্তরটাকে বাদ দিতে থাকা। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, কথাটি কার? এখন এইখানে না হলে আমি পড়াচ্ছি কাজী নজরুল ইসলামকে নিয়ে, তো অফকোর্স কমন সেন্স বলে যে এখানে ৪ টা অপশনের মধ্যে এইখানে আজকের ক্লাসের জন্য উত্তর কাজী নজরুল ইসলামই হবে। কিন্তু আমাদেরকে এই ধরনের যে গুরুত্বপূর্ণ উক্তি, উদ্ধৃতি এবং চরণগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ প্রবন্ধ, গল্প, কবিতার, সেগুলো কিন্তু ভালোমতো জানতে হবে। সেগুলো না জানলে আমরা কিন্তু কনফিউজড হব। তো আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। এটা পড়ে যে হচ্ছে আমার পথ পড়েছে ভালোমতো সে জানে যেটা আমার পথ প্রবন্ধ থেকে নেয়া লাইন। রাজশাহী ইউনিভার্সিটিতে সম্প্রতি এসেছিল কিন্তু এটা কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে এখানে তো আর কোনো মানে ডাউটই নাই। দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? লাল পতাকা, বিদ্রোহের ঝান্ডা, গান ও কবিতা নাকি আগুনের ঝান্ডা? অপশন হচ্ছে আগুনের ঝান্ডা। অলরেডি একবার আমরা আগুনের সম্মার্জনা নিয়ে কথা বলেছি। এইবারে আমরা একটু দেখি যে আগুনের ঝান্ডা এটার আশেপাশের কিছু তথ্য চলো দেখে নিই। আমার পথ রচনায় একটা লাইন আছে, যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যে মঙ্গল করবার সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। এভাবেই দেখো তিনি উল্লেখ করলেন কিসের কথা? তিনি উল্লেখ করলেন এই উক্তিটা, মানে তার এই উদ্ধৃতিটা, এবং সেখান থেকে কিন্তু আগুনের ঝান্ডা কথাটা চলে আসলো। দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? আগুনের ঝান্ডা। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? বলতে বলতে এই ধরনের প্রশ্ন চলে এলো। আমি বললাম যে শুধু অন্য লেখকদের লেখাই থাকবে এমন কোনো কথা নয়। দেখা গেল যে সেই একই লেখকের এটা কোন ধরনের বই, এইটাও কিন্তু খুব কমন একটা প্রশ্ন। তো চলো আমরা দেখি। এখানে উত্তর হচ্ছে বাঁধনহারা। বাঁধনহারা হলো কাজী নজরুল ইসলামের কি? এটা হলো তার রচিত উপন্যাস। ১৯২৭ সালে এটা প্রকাশিত হয় এবং এটা তার রচিত প্রথম উপন্যাস। দেখো এই তথ্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাঁধনহারা। এখন তোমার কাছে যদি একটা প্রশ্ন আসে যে কোনটা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস, অবশ্যই তুমি বলে দিতে পারবা এটা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস। এখন যদি প্রশ্ন আসে যে কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়, কিংবা বাঁধনহারা কত সালে প্রকাশিত হয়, তুমি অনায়াসে বলে দিতে পারবা যে ১৯২৭ সালে এটি প্রকাশিত হয় এবং এটি বাংলা উপন্যাস সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। আরো একটা তথ্য আমরা পেয়ে গেলাম যে এটা হলো বাংলা উপন্যাস সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। এর পত্রগুলো হলো মুসলিম ভারত পত্রিকায় ১৩২৭ বঙ্গাব্দের প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আরো একটা তথ্য আমরা পেলাম যে এটা কোন পত্রিকায় প্রকাশিত হতো, সেটা হলো মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হতো। কখন প্রকাশিত হতো? ১৩২৭ বঙ্গাব্দে, এবং প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে সেটা প্রকাশিত হতো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কত সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? এটা অলরেডি কিন্তু আমি একবার প্রথম দিকেই এরকম একটা প্রশ্ন ছিল যে কাজী নজরুল ইসলাম কত সালে সপরিবারে তাকে বাংলাদেশে আনা হয়? ১৯৭২ সালে। এখন সেই প্রশ্নের মাঝে একটু তথ্য জুড়ে দেওয়া হলো যে ভারত থেকে স্থায়ীভাবে। তো কাজী নজরুল ইসলামকে কিন্তু ভারত থেকেই আনা হয়েছিল। তো তাকে স্থায়ীভাবে আনা হয় কত সালে? ১৯৭২ সালে। তো সরকারের অনুমতিক্রমে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪শে মে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। আর ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। শিউলিমালা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? আচ্ছা, শিউলিমালা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছোট গল্প। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থগুলো কি? আমি কিন্তু একটু আগে এই ৪ টা গল্প গ্রন্থের কথা বলেছি। ব্যথার দান, রিক্তের বেদন, চন্দ্রবিন্দু এবং শিউলিমালা। তাহলে দেখলা একটু আগে যে প্রশ্নটা এসেছিল সেটা এসেছিল ধরো চন্দ্রবিন্দু নিয়ে। তাহলে এখন ওই সেই গল্প গ্রন্থ নিয়েই একটা প্রশ্ন আসলো, এবং সেই প্রশ্নটা আসলো কি অন্য আরেকটা গল্পের বইয়ের নাম নিয়ে। এই জন্যই বলছি যে আমাদের শুধু তোতা পাখির মতো শুদ্ধ উত্তরটা মুখস্থ করলেই হবে না। শুদ্ধ উত্তরের ব্যাখ্যা যেমন জানতে হবে এবং তার আশেপাশের তথ্যাবলী সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। এর পাশাপাশি ভুল উত্তরগুলো সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকতে হবে যে এই অপশনগুলো ভুল আসলে কেন। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অপশনে। আমার পথ প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে? অপশন বি, মানুষ ধর্ম। এখানে আসলে আর কোনো ব্যাখ্যায় আমি যাচ্ছি না, তার কারণ এটা সরাসরি একটা লাইনই রয়েছে। কাজী নজরুল ইসলামের মতে সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কি তৈরি হয়? সত্যকে যদি প্রকাশ করতে না জানে তবে মানুষের মাঝে পরনির্ভরতা তৈরি হয়। সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে পরনির্ভরতা তৈরি হয়। কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? এখন আমরা অনেক সময় করি কি, আমাদের নিজেদের জ্ঞান থেকে আমরা উত্তর দিয়ে দেবার চেষ্টা করি। হয়তোবা তুমি কাজী নজরুল ইসলাম নিয়ে ইউটিউবে কোনো ভিডিও দেখেছো,
বা টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে কোনো কথা শুনেছো, কিংবা নিউজ পেপারে কোনো একটা কিছু পড়েছো, বা কারো মুখে কিছু একটা শুনেছো, সেখান থেকে তুমি ঠাস করে দাগায় দিলা। ঠিক আছে? যে তুমি তুমি বললা যে কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? তুমি ঠাস করে দাগায় দিলা যে উনি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু এখানে আসলে আমাদের এই আইকিউ টেস্ট করা হচ্ছে না, বা সাধারণ জ্ঞান টেস্ট করা হচ্ছে না। আমরা যেই চ্যাপ্টারটা পড়েছি ওখান থেকে আমরা অ্যান্সার করতে পারছি কিনা, এটা হচ্ছে এখানে টেস্ট করা হচ্ছে। তো এখানে অপশনটা হচ্ছে সি। এটা কি? অন্যায় ও শোষণের বিরুদ্ধে। এখন তুমি যদি বলো যে অত্যাচারী শাসকের বিরুদ্ধে, হ্যাঁ, এটাও হচ্ছে সত্য। এটাও সত্য কেমন? যেমন অত্যাচারী শাসকের বিরুদ্ধে আরো এমন অনেক কবিতা আছে। ধরো, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে। ওইটার ভেতরে হচ্ছে তোমার ক্লাইভের কথা সরাসরি চলে এসেছে। অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলেছে। সামাজিক কুপ্রথার বিরুদ্ধেও তিনি কথা বলেছেন। কিন্তু আমরা সেটাই উত্তর দিব যেটা আমাদের বইয়ে আছে। তো আমাদের বইয়ে কি আমার পথ প্রবন্ধ থেকে আসে অন্যায় ও শোষণের কথা, যেটার বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম সোচ্চার ছিলেন। আমার পথ প্রবন্ধে কিভাবে আত্মনির্ভরতা অর্জনের কথা বলা হয়েছে, চলো দেখে নিই। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এটা সরাসরি আসলে এই প্রবন্ধটার একটা লাইন। তো এখানে আলাদা করে বোঝানোর কিছু নাই। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, উদ্ধৃতিটি যে রচনার অন্তর্গত। দেখো, একই প্রশ্ন এইখানে আসলে একভাবে ১৬-১৭-তে, আবার ১৯-২০-এ যে ঢাবিতে আসলো একই প্রশ্ন অন্যভাবে। তার মানে আমরা যখন একটা প্রশ্ন পড়ছি, এক্সাক্ট ওই প্রশ্নটাই কিন্তু অলওয়েজ কমন পড়ার প্রয়োজন পড়ে না। ওটার আশেপাশে ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কমন পড়লেও কিন্তু ভালোভাবে জানলে আমরা ঠিকই সেটা উত্তর করে আসতে পারি। তো আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এই উদ্ধৃতিটা কোন রচনার অন্তর্গত? এটা হচ্ছে আমার পথ প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, আমরা জানি রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা আমি কেন এখানে বললাম রুদ্রমঙ্গলের কথা? প্রথমত এটা তো আমার পথ, বুঝলাম, ভালো কথা। যেটা আমার পথ থেকে এই উদ্ধৃতিটা এসেছে। এখন যদি আমাকে একটা প্রশ্ন করে যে আমার পথ মানে প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল থেকে। আসতেই পারে প্রশ্ন। এইজন্যই আমরা বারবার সঠিক উত্তরের সাথে আরো কিছু তথ্য জানছি। তাহলে এটা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? রুদ্রমঙ্গল থেকে। কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা? দেশের শত্রু হলো যারা অন্যকে গুরু বলে মানে। ঢাবি ১৮-১৯-এ এটা এসেছিল। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এটা কোন রচনার অন্তর্গত? তো আমি পড়াচ্ছি এতক্ষণ আমার পথ। তো এটা অফকোর্স আমার পথের অন্তর্গত। কিন্তু ওই যে বললাম, গুরুত্বপূর্ণ এসব জিনিস তো তোমার জানতেই হবে। গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ উক্তি। মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো কি? অহংকার। এটা কিন্তু আমরা এর আগে বলেছিলাম, এবং এর আগে কিন্তু আমরা একটা লাইন দেখিয়েছিলাম। এটা হলো গিয়ে যে অহংকার, পৌরুষ, এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছিলাম। তাই আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক অহংকার করতে রাজি, কিন্তু তিনি মিথ্যা বলতে রাজি নন। তো আমরা এইভাবে কিন্তু উত্তর খুব সুন্দর করে বের করে ফেলতে পারি যে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো অহংকার। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক অহংকার বলতে তিনি মানে অহংকার করতে তিনি রাজি, কিন্তু মিথ্যা বলতে তিনি রাজি নন। সরাসরি এটা লাইন। এবং আমরা কিন্তু একটু আগেই এইটার কাছাকাছি একটা প্রশ্ন অ্যান্সার করেছিলাম, যেখানে সরাসরি এই উদ্ধৃতিটা ছিল। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন কি? গান্ধীজি শিখিয়েছিলেন আত্মবলম্বন। গান্ধীজি শিখিয়েছিলেন আত্মবলম্বন। সরাসরি লাইন আছে, এখানে বোঝানোর কিছু নাই। কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সন, এটা তো আসলে কি বল ১৮৯৯ আর ১৯৭৬ সি যেটা। ঠিক আছে? এগুলো আমাদের আসলে একদম মুখস্থ থাকতে হবে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের জন্ম মৃত্যু সন থেকে প্রশ্ন আসাটা খুব কমন। যদিও এটা অনেক বছর আগে এসেছিল ঢাবিতে, কিন্তু এরপরেও খুবই গুরুত্বপূর্ণ এটা। মিথ্যা বিনয়ের চেয়ে মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো বাক্যটি কোন গদ্যে বলা হয়েছে? এখন এখানে আমরা বুঝি যে এটা আমার পথে বলা হয়েছে। এখানে কিছুটা প্রসেস অফ এলিমিনেশন দিয়েও করা যায়। নেকলেসে যে এটা নাই ফর সিউর। রেইনকোট যারা পড়েছো, আখতারুজ্জামান ইলিয়াসের যেমন লেখার ধরন বা তার শব্দশৈলী কিংবা ভাষার ব্যবহার যেমন, এরকম একটা লাইন আসলে তার লেখার কথা না। আর ৫২ দিনগুলিতে তো এটা থাকার প্রশ্নই ওঠে না। তো এটা কোথায়? আমার পথে। আমরা এভাবেও বের করতে পারি। কিন্তু আসলে এইভাবে বের করাটা সবসময় আমাদের কাজে দিবে না। এভাবে বের করতে গেলে আমরা অনেক সময় ভুল দাগায় ফেলতে পারি। তাই আমাদের এই গুরুত্বপূর্ণ লাইনগুলো সম্পর্কে জানতে হবে। আমরা এবারে আসি যে যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। উক্তিটি কোন প্রবন্ধের? অফকোর্স আমার পথ প্রবন্ধ। এবং এটা কোন কাব্যগ্রন্থ থেকে, সরি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে? রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে।
ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, এই উক্তিটির রচয়িতা কে? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। রুদ্রমঙ্গল গ্রন্থভুক্ত আমার পথ প্রবন্ধের অংশবিশেষ। ওই মানে একই কথাই বারবার আসছে আরকি। আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? অভিশাপ রথের সারথি দিয়ে এটা আসলে অন্যায়ের প্রতিবাদকে বোঝানো হয়েছে। অভিশাপ রথের সারথি বলতে অন্যায়ের প্রতিবাদকে বোঝানো হয়েছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২-২৩ এসেছিল। তো অন্যায়ের প্রতিবাদকে বোঝানো হয়েছে কোথায়? অভিশাপ রথের সারথি। এই টার্মটা দিয়ে অন্যায়ের প্রতিবাদ বোঝানো হয়েছে। বেশ কয়েকবার বললাম, আশা করি তোমরা কখনোই ভুলবা না। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন কাজী নজরুল ইসলাম। আমার পথ গল্পটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে অলরেডি অনেকবার পড়িয়েছি, রুদ্রমঙ্গল থেকে। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২১-২২ এসেছিল। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ, এই ৩ টা হলো কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা। তো এগুলো মনে রাখবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার এমসিকিউর জন্য। রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ, অফকোর্স, কারণ ওখান থেকেই হচ্ছে আমার পথ নেয়া হয়েছে। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কোন প্রাবন্ধিকের? অফকোর্স এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, এবং সেটা কোথায়? সেটা হলো আমার পথে। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, আর এ ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটা? এখানে চলো আমরা দেখি কোনটা কাজী নজরুল ইসলামের উপন্যাস না। এখানে কিন্তু তোমাদের জন্য একটা ভালো উত্তর আছে, সেটা হলো শিউলিমালা। এটা কিন্তু কাজী নজরুল ইসলামের উপন্যাস না। আমি একটু আগে কিন্তু পড়িয়েছি কোনটা কোনটা তার গল্পগ্রন্থ। তো কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা এগুলো হচ্ছে ওনার উপন্যাস। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কুহুও কেকা, কুহেলিকা, শিউলিমালা নাকি যুগবাণী? কুহুও কেকা। এই যে দেখো এখানে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে কমন ট্র্যাপ। কুহেলিকা এবং কুহুও কেকা এই ২ টা কাছাকাছি। তো অনেকেই কি করবে? দেখা যাবে যে হয়তোবা পুরোপুরি মনে করতে পারছে না যে কুহেলিকা নাকি কুহুও কেকা। তখন ও দেখা গেল যে কুহেলিকা দাগায় দিল। কিন্তু না, এখানে কুহু ও কেকা এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের একটা কাব্যগ্রন্থের নাম। কিন্তু ওই যে বললাম যে তুমি তো সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থের নাম নাও জানতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করবা? এটা না জানো, কিন্তু তুমি তো কাজী নজরুল ইসলামের লেখক পরিচিতি পড়েছো। তুমি লেখক পরিচিতি পড়লে তুমি এখানে উনার বই কোনগুলো সেগুলো তো তুমি জানো। তো প্রসেস অফ এলিমিনেশন এর মধ্য দিয়ে তুমি ওই অপশনগুলো কেটে দিবা। ওই অপশনগুলো কেটে দিলেই তো, মানে ভুল উত্তর কেটে দিলেই তো শুদ্ধ উত্তর থেকে যায় রে বাবা। ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। এটা কোন লেখকের উক্তি? এটা কাজী নজরুল ইসলামের উক্তি। আচ্ছা, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এই উক্তিটা কার? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, এই উক্তিটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, অফকোর্স। আমার পথ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তির কথা উল্লেখ আছে? মহাত্মা গান্ধীর কথা উল্লেখ আছে। আমরা আরেকটা প্রশ্নে কিন্তু একটু আগে দেখিয়েছি যে তিনি শিখিয়েছেন আত্মাবলম্বন। কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কাজী নজরুল ইসলাম। তো তিনি যেসব পুরস্কার ও সম্মাননা পান, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, তারপরে ভারত সরকার থেকে পদ্মভূষণ উপাধি, রবীন্দ্র ভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি লিট প্রদান করেন। ১৯৭৪ সালে জাতীয় কবির মর্যাদায় আমাদের মানে বাংলাদেশে তাকে অধিষ্ঠিত করা হয়। আর ১৯৭৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে ২১ পদক প্রদান করেন। আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। কোন লেখকের উক্তি? চবিতে এসেছে, এটা ২০-২১-এ। এটা হলো কাজী নজরুল ইসলামের উক্তি। তারপরে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কোনটা এখানে কাব্যগ্রন্থ নয় চলো দেখি। এখানে হচ্ছে প্রলয়, মহাশ্মশান কাজী নজরুলের কাব্যগ্রন্থ নয়। বাট অগ্নিবীণা, প্রলয়শিখা, চক্রবাক সবগুলোই কাব্যগ্রন্থ। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? এটা কোন প্রবন্ধের অংশ? এটা আমার পথ প্রবন্ধের অংশ। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। না বুঝে বোঝার ভণ্ডামি করে ৫ জনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না। এই উক্তিটা তার। এই উক্তিটা হলো গিয়ে কাজী নজরুল ইসলামের। অন্তরে যাদের এত গোলামির ভাব, এটা মাত্র অলরেডি আমি পড়িয়েছি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার পথের একটা লাইন। আর কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? আমার পথ। এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায়। চলো দেখি আমরা কি বলেছিলেন তিনি? ভুলের মধ্য দিয়ে। সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে। চমৎকারভাবে তিনি প্রকাশ করেছেন। অনেক সময় খুব বেশি বিনয় দেখতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। এই বাক্যটা কোন রচনার অন্তর্গত? আমার পথ। আমার পথ প্রবন্ধটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। ধূমকেতু নামের পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কে?
ছিলেন কাজী নজরুল ইসলাম। আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? পরনির্ভরতা তৈরি হয়। নিজের সত্য আর আ নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? নিজের সত্য আর বিশ্বাসকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে পরনির্ভরতা তৈরি হয়। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? ভণ্ডামি দূর করতে তিনি আত্মাকে চিনতে বলেছেন। গুচ্ছতে এসেছিল এটা ২০-২১ এ। আর আমার পথ প্রবন্ধের লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? তিনি নিজেকে অভিহিত করেছেন অভিশাপ রথের সারথি হিসেবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একই প্রশ্ন বা কাছাকাছি রকম প্রশ্ন কিন্তু এখন রিপিট হচ্ছে। এতক্ষণ আমরা যতগুলো প্রশ্ন সলভ করলাম, যারা এখনো ভিডিওটা দেখছো ১ম থেকে, তারা কিন্তু নিজেরাই এটা রিলেট করতে পারছো যে পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আমরা এখন মানে এতক্ষণ যা পড়িয়েছি ওগুলাই এখন মানে ঘুরে ফিরে আসছে। আমার পথ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থভুক্ত রচনা? অনেকবার অলরেডি বলেছি, রুদ্রমঙ্গল। না বুঝে বোঝার ভণ্ডামি করে ৫ জনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কোনদিনই করব না। কে করবে না? অফকোর্স কাজী নজরুল ইসলাম। কারণ এটা আমার পথের লাইন। কোন গুচ্ছটা ঠিক? আমার পথ কাজী নজরুল ইসলামের লেখা আমরা জানি। জননী সুকান্ত ভট্টাচার্যের লেখা তাও জানি। পাছে লোকে আচ্ছা না। জননী সুকান্ত ওয়েট আ আমার পথ কাজী নজরুল ইসলামের কোন গুচ্ছটা ঠিক? হ্যাঁ। কিন্তু জননী কি সুকান্ত ভট্টাচার্যের লেখা? না। পাছে লোকে কিছু বলে? না। পাছে লোকে কিছু বলে জীবনানন্দ দাশের না। রৈবতক না। তো আমরা এভাবেই নির্ণয় করতে পারি। এই প্রশ্নটা আসলে অনেক দেখতে জটিল মনে হতে পারে যে আমি তো জানি না সুকান্ত ভট্টাচার্যের কিনা জননী, বা আমি তো এটাও জানি না পাছে লোকে কিছু বলে কারা, শামসুর রহমানের লেখা পাছে লোকে কিছু বলে। তো আমি তো জানি না এটা। তো আমার তো দরকার নাই এত কিছু জানার। আমার পথ যে কাজী নজরুল ইসলামের লেখা ভাই, এটা তো আমি জানি। আমরা আরেকটা জিনিস নিয়ে কিন্তু পরীক্ষায় কনফিউজড হই। সেটা হলো অনেক সময় অনেক উত্তর যখন আমরা দেখি যে মানে আরে এত সহজ একটা জিনিস উত্তর হবে, এটা হয়তোবা হবে না। হয়তোবা কঠিন কোনো একটা কিছু হবে। ইউজুয়ালি ফার্স্ট গেস এ আমাদের কাছে যেটা মনে হয় হবে, ওটাই কিন্তু আসলে হয়। যখন তুমি পরে আবার ওই একটা জটিলকে উত্তর বানাতে যেয়ে একটা ভুল উত্তর দাগিয়ে আসো, এটা দিন শেষে মানে আখেরে ওটা তোমার জন্যই অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার পথ কাজী নজরুল ইসলামের এই গুচ্ছটা হচ্ছে এখানে সঠিক। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের জন্য একটাই কথা ১ম থেকে, যেটা সবসময় বলি এবং এখনো বলছি, তোমরা শুধু শুদ্ধ উত্তরটা জানবা না, ওটার আশেপাশের তথ্য জানবা। আর তোমরা যখন একটা বিষয় পড়ছো, ওটাকে একবার পড়ে রেখে দিও না। ওটাকে কিন্তু তোমরা একটা সময় পর আবার রিভিশন দিও। না হলে যেটা হবে যে যেই তথ্য তুমি ধারণ করছো, সেই তথ্য কিন্তু তোমার মনে থাকবে না। ওটা তুমি ভুলে যাবে। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। অনেক ভালো যাক তোমাদের পরীক্ষা।